আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানকার সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার সাথে দেখা করলাম এবং আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি তুলে ধরলাম। যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন, ভীত হচ্ছেন, সন্ত্রস্ত হচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তো আমরা সেই কথাগুলো তুলে ধরলাম এখানে এবং বললাম যে এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই। আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ সেগুলোকে আপনাদের সলভ করতে হবে। মুখের কথা বললে হবে না, আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে। যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারোর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্য ভুল, নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সি গুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিং এর নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি। এবং তার সাথে এই যে এতদিন বললেন যে 6 জনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা এটা অ্যাকসেপ্টেড, এখন আবার তাদের সম্পর্কিত ডকুমেন্টস গুলো চাইছে। এই যে বারে বারে নানা রকম কথা বলা, এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে ডকুমেন্ট গুলো চাইছেন 11টি ডকুমেন্ট বলছেন, 11টি ডকুমেন্ট, কিন্তু 12তম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনারেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য 12th ডকুমেন্ট, কিন্তু আপনারা কোথাও বলছেন না। তার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন, মানুষ 11টা ডকুমেন্ট বলছেন। আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টিটি, আমরা বলছি সবকিছুই আপনার যে 11টা আছে তার মধ্যে সবই আইডেন্টিটি, কোনোটাই কিন্তু সিটিজেনশিপের প্রুফ নয়। এবং অনারেবল সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে ইসিআই কোনোদিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না, কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না। তো এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে 12তম ডকুমেন্ট হিসেবে এটাকেও ধরতে হবে আপনাদের। আর তাছাড়া হচ্ছে আমাদের যে হিয়ারিং সেন্টার, আপনারা হিয়ারিং সেন্টার করেছেন এমন জায়গায় যে মানুষকে 30-40 কিলোমিটার গ্রামীণ এলাকায় যেতে হবে। মানুষ কেন যাবেন? আপনি বলছেন সরকারি জায়গা, আপনি সরকারি জায়গায় করুন, আপনি গ্রাম পঞ্চায়েতের অফিসে করুন, আপনি যখন শহরে থাকবে তখন মিউনিসিপ্যালিটির অফিসে করুন, বড়োর অফিসে করুন, ওয়ার্ডে ওয়ার্ডে করুন। এগুলো স্পেসিফিক আপনার ইনস্ট্রাকশন থাকতে হবে, তা নাহলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এক একটা জায়গায় আপনারা এই ধরনের ম্যাপিং করে যে বিভ্রান্তি তৈরি করছেন, মানে যাদের ব্যাক করেননি তাদের হিয়ারিং এর নোটিশ দিচ্ছেন, দিয়ে তাদের এই অসুবিধার শিকার করছেন, তারা কি করে যাবেন? এবং আপনি কি বলেছিলেন, ভোটটাকে যাতে মানুষ দিতে পারে, বয়স্ক মানুষ তারা দিতে পারেন বলে, তাহলে তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি ভোট নিচ্ছেন, তাহলে তাদের মধ্যে একটা খালি বয়স উল্লেখ করে দিয়েছেন 85 বছর, বললেন যে আমরা হিয়ারিং নেব 85 বছরের বাড়িতে গিয়ে, কিন্তু এটাও স্পেসিফিক ইনস্ট্রাকশন আমরা এইভাবে পাইনি। আপনি ধরে নিলাম হ্যাঁ আপনি দিয়েছেন 85 বছরে, কিন্তু এমনও তো হতে পারে যে অনেকে আছেন যারা 85 হয়তো পেরোননি, কিন্তু তারা প্রতিবন্ধী, তাদের যেতে অসুবিধে। সবাই যে একরকম ভাবে শারীরিক তাদের অবস্থা এক হবে তা তো নয়। তাহলে আপনারা কেন সিনিয়র সিটিজেন হিসাবে সকলকে ট্রিট করে ওই ব্যবস্থাটা করছেন না, এবং কাছাকাছি যাতে তাদের হিয়ারিং এর অফিস হয় সেগুলো কেন করছেন না, এটাও আমরা বলে এসেছি। তাছাড়া এই যে মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমি আগেই বলেছি যে পুরো আপনারা এত কিলোমিটার যেতে হবে, সেগুলো বিবেচনা না করে এই ধরনের জায়গাগুলোকে উল্লেখ করছেন হবে বলে। এবারে আপনারা জেলা শাসক তাদের বলছেন পার্সোনালি ভেরিফাই করতে হবে, এটা কত দূর ঠিক? আবার তাছাড়া বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে, দেখতে হবে। এগুলোও কি বিএলওদের পক্ষে করা সম্ভব? সেগুলো আমরা তুলে ধরলাম। এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা যেটা বলেছি যে
যারা ধরুন বাইরে আছে, অর্থাৎ এখানে তাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের গার্জেন অথবা যারা বাবা মা আছেন কিংবা যে প্রাপ্তবয়স্ক তারা ফিল আপ করেছে। এবারে আপনি তাকে হিয়ারিং এ ডাকলে সে কি করে আসবে এখানে? তাহলে আপনার হিয়ারিং এ যখন ডাকতে হবে তাহলে যিনি করেছেন তাকেও ডাকতে পারেন, তাকে করুন, একটা কিছু এসওপি ভালো করে বার করুন যাতে সেটা বোঝা যায়, মানুষ বুঝতে পারে যে কি করবার দরকার আছে। আর তাছাড়া যে বুথ লেভেল অফিসারদের ওপরে সব বার্ডেন চাপিয়ে দিচ্ছে, খালি বিএলওদের ওপরে বার্ডেনটা চাপিয়ে দিচ্ছেন, নিজেরা বার্ডেনটা নিচ্ছেন না। এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমাদের প্রতিনিধি দলের একজন মাননীয় সাংসদ তিনি বলেছেন, বাপি হালদার, যে আপনি একটা বলেছেন কেপিএ, অর্থাৎ এখানে একটা সার্ভে করবেন, কেপিএ সার্ভে যাকে বলে, কেএপি সার্ভে হচ্ছে নলেজ, অ্যাটিটিউড আর হচ্ছে আপনার নলেজ, অ্যাটিটিউড আর কি যেন প্র্যাকটিস, নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস, কেএপি। এতে কেএপি করে আপনি এই যে সার্ভে করছেন বেসলাইন সার্ভে, অর্থাৎ ওদের বক্তব্য যে বেসলাইন হয় আগে, আর তার মানে ইলেকশনের আগে, আবার তারপরে একটা পোস্ট ইলেকশনও হয়, কিন্তু আগের পোস্ট ইলেকশন হয়নি, আগের পোস্ট ইলেকশন সার্ভে আর হয়নি। তো যাই হোক, এই বেসলাইন, এই যে আপনি বেসলাইন সার্ভেটা করছেন, এই বেসলাইন সার্ভেতে আপনি 294 থেকে 81টা কিভাবে একে আপনারা নিয়েছেন, অর্থাৎ বেসলাইন সার্ভে 81টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে করতে হবে, 294 মধ্যে সবকটাই নয়, খালি 81। তাহলে এর মধ্যে এটা কিভাবে আপনারা এই 81টাকে আপনারা বলছেন এবং সেগুলোকে চিহ্নিত করছেন? 81টাকে প্রাইভেট এজেন্সি দিয়ে করাচ্ছেন, এটা করা হচ্ছে প্রাইভেট এজেন্সি দিয়ে, এই নলেজ এবং অ্যাটিটিউড আর প্র্যাকটিসের সার্ভে করানো হচ্ছে। আমরা কোনোদিন এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয়। তারাও নাকি বাড়ি বাড়ি যেতে এইসব নাকি করেন, আমরা তো জানি না যে কোনদিন কোনকে কার বাড়ি বাড়ি গেছে। তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসেছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এই সমাধান যদি না করেন, কারণ আপনি ইসিআই এর মুখ, এখানে আপনি সিইও, আপনি ইসিআই এর মুখ, আপনাকেই সমাধান করতে হবে, আপনাকেই বলতে হবে, আপনাকেই এসওপি করতে হবে। উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন। আমি জানি না কতটা দেবেন কি দেবেন না, আমরা অপেক্ষায় থাকবো। আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো।